আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই মাঠে নেমে গিয়েছে, তারা জেল জরিমানা ভয় পায় না, তারা মাঠে নেমে গেছে। বাস্তবের যে রাজনীতি, সাংগঠনিক কার্যক্রম, মাঠে থাকার যে কথাটা আমরা বলি, সেইটাতে আওয়ামী লীগ অভ্যস্ত বেশি। ভার্চুয়ালি অনলাইনে যুদ্ধ চালিয়ে যাওয়া, সাইবার প্রচারণা চালানো ইত্যাদি করার চাইতে। এবং এই কারণেই কিন্তু এই অপরাধী চক্র প্রায় 15 বছর ধরে ক্রমাগত প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ড সাইবার যুদ্ধ করেও কিন্তু মাঠে আওয়ামী লীগকে হারাতে পারেনি। আওয়ামী লীগ বাস্তবের রাজনৈতিক দল। আর এই যে বিশেষ করে জামায়াতে ইসলামী অত্যন্ত, আমি বলবো তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যে আসলে দলটা খুবই ছোট, সমর্থক গোষ্ঠীও ছোট, কিন্তু তাদের সাংগঠনিক সক্ষমতাটা এমনই যে তাদের যে সাংগঠনিক শিক্ষাটা, সেটা হচ্ছে তাদের নেতা আমিরে জামাত যেটা বলে, সেটা যদি বলে যে উত্তর দিকে সূর্য উঠছে, একেবারে A to Z সকলে মিলে বলবে উত্তর দিকেই সূর্য উঠছে। পারলে সেখানে একটা হাদিস লাগিয়ে দিবে যে না না, মানে ওখানে একটা আলোচনা আছে। এই ধরনের অন্ধ, উগ্র এবং আমি বলবো যে মানে ব্লাইন্ড ফলোয়ার্স তারা কিন্তু তৈরি করতে পেরেছে। সেটাই হয় যখন ক্ষুদ্র ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক সংগঠন সৃষ্টি হয়, তখন তারা তাদের যেই নেতা যেদিকে বলে সেদিকেই যায়। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ বা কর্মীরা রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। বাংলাদেশে রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিরা প্রথমত আওয়ামী লীগ সাংগঠনিক কাজে অংশগ্রহণ করার চেষ্টা করে, যদি সেখানে সফল না হয়। আমরা অতীতেও দেখেছি যে আওয়ামী লীগ অসফল হওয়ার পরে কিন্তু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলে, এই যে কেম ওবায়দুর রহমান থেকে শুরু করে অনেকেই দেখবেন যে শাহ মোয়াজ্জেম, তারা আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমেই রাজনৈতিক জীবন শুরু করার পরে অন্যান্য রাজনৈতিক দলে গিয়ে থিতু হয়েছেন। তো আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক কার্যক্রম করার ক্ষেত্রে, আওয়ামী লীগ আছে, কমিউনিস্ট পার্টি আছে, আর অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, জাসদ আছে, বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে কিন্তু এই অনলাইনে থাকে প্রচার প্রচারণা, কমেন্ট করা, সেটাই হচ্ছে তাদের রাজনৈতিক কার্যকলাপ। আর ঢাকা শহরে এখন দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামীর সকল অস্ত্রধারী ক্যাডার গুলো সবাই কিন্তু জামায়াতে ইসলামীর এবং বিএনপির এবং ফ্রিডম পার্টির যে রেমনেন্টস গুলো ছিল বা অন্যান্য উগ্র সংগঠন যেগুলো, সেগুলো সবাই ঢাকাতে কনসেন্ট্রেটেড করছে। কিন্তু যে আমাদের যারা নেতাকর্মী, তারা এখনো এই প্রতিকূল অবস্থার মধ্যেও মাঠে মিছিল করতে যাচ্ছে। ঝটিকা মিছিল বলি বা যেভাবেই বলি, মাঠে নামার একটা কিন্তু এখনো এই আমাদেরকে যে এই মহা বিপর্যয়ের মধ্যে বাংলাদেশকে ফেলেছে এবং আমাদেরকে তাড়িয়েছে সরকারি দায়িত্ব থেকে, এর এখনো 21 মাস হয়নি বা মানে পুরো মানে 1 বছর পার হওয়ার পরে 13-14 মাসও হয়নি, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই মাঠে নেমে গিয়েছে, তারা জেল জরিমানা ভয় পায় না, তারা মাঠে নেমে গেছে। এখানে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্সটা আছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডেস্ক পলিটিক্স বা ল্যাপটপ পলিটিক্স বা সাইবার পলিটিক্সটা করে না। এখন বাস্তবতাটা হচ্ছে বর্তমান যুগে যেটা হয়, বিশেষ করে পশ্চিমা যে সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, পলিসি মেকার লেভেলে যারা আছে, বা তাদের যেগুলো আমরা বলি ডিপ স্টেট, তাদের গোয়েন্দা সংস্থা, তাদের ফরেন সার্ভিস, তাদের এই ন্যারেটিভ সৃষ্টি করার ক্ষেত্রে তারা যে সমস্ত বিষয়গুলো তাদের গণমাধ্যমে সবসময় পোর্ট্রে করার চেষ্টা করে, সেটা হচ্ছে যে একটা বিশাল অপোজিশন বাংলাদেশে, হ্যাঁ, এই যে মানে এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির বিরুদ্ধে আছে, এবং সেখানে তারা সাইবার ওয়ার্ল্ডকেই বেছে নেয় উদাহরণ হিসেবে, টুইটার, ফেসবুক, হ্যাঁ, ইত্যাদি, তো এবং ইউটিউব। এবং সেখানে দেখবেন পৃথিবীর কোন দেশে ইউটিউব বা ফেসবুকে এত অপপ্রচার পৃথিবীর কোন দেশে হয় না। এটা বলি আমি সরকার হিসেবে, বাংলাদেশ আওয়ামী লীগের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে, একটা তো আছে সুশাসনের জায়গায় আমাদের অনেক ব্যর্থতা ছিল, এটা অনস্বীকার্য, এবং সেগুলোতে আসলে আমাদের মনোযোগী হওয়া উচিত ছিল। আমরা অতিমাত্রায় সরকারের যে কর্মকর্তা কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে আমাদের আজকে জনগণের যে মানে একটা পর্যায়ে গিয়ে জনগণের সেখানে সন্দেহ এবং আস্থার অভাব সৃষ্টি হয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপক দুর্বলতা ছিল। আমি নিজে হাইকোর্ট থেকে একটা ইন্টারিম অর্ডার নিয়েছিলাম, নিয়ে আমি ফেসবুকের কিছু কিছু সংবাদের বিষয়ে এবং ব্যক্তির বিষয়ে সেটা একটা ইন্টারিম অর্ডার নিয়ে নিজে সেটা সার্টিফাইড কপি নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের কাছে যাই। তখন আমি উপমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো এটা জুরিসডিকশনের বাইরে ছিল। তবুও পরিস্থিতি বিবেচনায়
আমি এই কাজটা কয়েকবার করতে চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকটা জায়গাতে বাধা পেয়েছি এবং মনে হয়েছে যেন যে বিদেশি ডিপ স্টেটের যে সংগঠনগুলো আছে যারা চায় বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বজায় থাকুক, এই ন্যারেটিভটা যাতে সোশ্যাল মিডিয়াতে থাকে বারংবার। সেখানে আমি দেখেছি সেনাবাহিনী থেকে ডেপুটেশনে স্পেকট্রাম ম্যানেজমেন্টে বিটিআরসি তে আসতো, হ্যাঁ তারা মানে একেবারে উদাসীন থাকতেন যে এগুলো তো পলিটিক্যাল বিষয়, এগুলো তো আমরা আসলে রেগুলেট করবো না। পলিটিক্যাল বিষয় হোক আর নন পলিটিক্যাল বিষয় হোক, if something is defamatory, if something is misinformation, if something leads to riot and chaos, এটা তো লন্ডন শহরে কেউ মানবে না, বা নিউ ইয়র্কে আপনি যদি মিথ্যা প্রচারণামূলক কন্টেন্ট দেন সেখানে ডিফেমেশন কেস করে আপনার 12টা বাজিয়ে দিবে। হ্যাঁ, প্ল্যাটফর্মের কোনো দায় আমেরিকাতে নাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তাদের দায় মুক্তি দিয়েছে, কিন্তু কন্টিনেন্টাল ইউরোপ এবং ইউকে তে প্ল্যাটফর্ম গুলোকে পর্যন্ত দায়ী করেছে। এবং আমি জুরিসপ্রুডেন্স, আমি প্রেসিডেন্স নিয়ে গিয়েছি দেখানোর জন্য যে ভারতেও ইউটিউবকে দায়ী করেছে এবং সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্মকে বলেছে যে এখানে সার্ভার স্টেশন বসাতে হবে, কেউ যদি ডিফেম হয়। এবং বিশেষ করে আপনি দেখবেন যে অনেক কুরুচিপূর্ণ ওয়াজ মাহফিল, যাদের আসলে আলেম বলে সমাজে তাদেরকে কখনো অ্যাকসেপ্ট করা যাবে না, তারা রগে ওয়াজ করতেন যেগুলো আসলে ধর্মীয় ভাবে অত্যন্ত অপমানজনক, নারীর বিরুদ্ধে, শিশু নির্যাতনের পক্ষে, বাল্য বিবাহের পক্ষে, শিশুদেরকে যৌন সম্পর্ক স্থাপন করা শিশুদের সাথে, এই ধরনের প্রচারণা বাংলাদেশে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত হয়েছে এবং আমরা সেগুলো নিয়ন্ত্রণ করতে শতভাগ ব্যর্থ হয়েছি। আমাদের একটা ধারণা ছিল কি আমাদের সাইবার যোদ্ধা ছিল, এই ছিল সেই ছিল ইত্যাদি ইত্যাদি। আসলে এই সমস্ত যোদ্ধা ফোদ্ধা দিয়ে হয় না। আইনকে বাস্তবায়ন করার জন্য আমি নিজে সেখানে আমি বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টরকে এনেছিলাম যে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউব বাংলাদেশ থেকে কত আয় করে, কারণ সেখানে কিন্তু তারাও কিন্তু আয় করছে। আমি সেই ডাটা এনেছি এবং আমরা সেখান থেকে আমাদের ফেসবুকাররা কত আয় করছে সেই ডাটাও আমি এনেছি। এবং আমি তৎকালীন সময়ে তো আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী সহ তাদের সাথে আমি নিজে বসেছি, সচিব মহোদয়ের সাথে নিজে বসেছি। আমি বলেছি যে তারা আমাদের কাছ থেকে কিন্তু আয় করে, তারা এখানে বিনামূল্যে আসেনি, তারা এখানে ভলেন্টারি কোনো সার্ভিস দিতে আসেনি, তারা আমাদের কাছ থেকে আয় করছে। সুতরাং বাংলাদেশ একটা বড় মার্কেট, সো দে মাস্ট লিসেন টু ইউ। ভিয়েতনামের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ, নেপালের মতো দেশ, সিঙ্গাপুর তো আছেই, তারপরে আরো পৃথিবীর আরো অনেক ছোট ছোট দেশ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে যথাযথভাবে, বিশেষ করে দাঙ্গা হাঙ্গামা, তারপর নারীর প্রতি বিদ্বেষ, শিশুর প্রতি নির্যাতন, এই সমস্ত গ্রাউন্ড এবং ধর্মীয় যে অনুভূতিতে আঘাত দেয়া এবং ধর্মীয়ভাবে সাম্প্রদায়িকতাকে একেবারে প্রতিনিয়ত চর্চা করা এবং প্রকাশ করা, সেগুলো কিন্তু রেগুলেট করতে পারে এবং পেরেছে। একমাত্র আমরা ব্যর্থ হয়েছি। তো সেখানে গিয়ে আমি শুনতাম কি রেগুলেটর সাহেবরা বলতেন, রেগুলেটরের দায়িত্বে যারা ছিলেন একেবারে মন্ত্রী পর্যায় থেকেও, যে না না আমাদের দেশে তো অনেকে ফেসবুকের মাধ্যমে এফ কমার্স করে জীবন জীবিকা মানে চালাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমি বলতাম যে এই গ্রোসারি শপ মানে মুদির দোকানের ফেসবুক দিয়ে আমার অর্থনীতিতে তেমন কোনো বিশাল তেমন পরিবর্তন আসবে না। কিছু ব্যবসা কিছুদিনের জন্য বন্ধ থাকবে, তারপরে ফেসবুক ইউটিউব এরা বাবা বাবা ডেকে আমাদের দেশে এসে তারা সার্ভার স্টেশন বসাবে। ভারতে তারা বসিয়েছে, শ্রীলঙ্কাতে বসিয়েছে, পাকিস্তানে বসিয়েছে, আমাদের একটা ফায়ারওয়াল ছিল না। আমাদের এই সমস্ত এবং এই যে একটা ম্যাসিভ লুপহোল, সেটাকে ব্যবহার করে গুজব এমন ভাবে রটানো হয়েছে এবং মানুষ খুন করে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদের দলের উপরে এবং সরকারের উপরে এবং পুলিশের উপরে, এবং বেশ কিছু ঘটনায় সেনাবাহিনীকেও তৎকালীন সময় সেনাবাহিনীকে প্যানিক করানোর জন্য এবং প্যানিক করিয়েছে তারা। সেনাবাহিনীর কিছু সুনির্দিষ্ট যে সমস্ত অ্যাকশনে তারা গিয়েছিল, বিশেষ করে যাত্রাবাড়ি অঞ্চলে, সেগুলোকে ভিডিও করে এমন ভাবে তারা ফেসবুকে তারা এমন ভাবে প্রচার করেছে যে শেষ পর্যন্ত তারাও কিন্তু শঙ্কিত হয়ে গিয়েছিল। আমরা আসলে পরাজিত হয়েছি, একটা ম্যাসিভ ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি। সেখানে ইউনুসের মিলিয়ন ডলার সে গ্রামীণ ফোন থেকে যে ডিভিডেন্ড গুলো পায়, আপনি এখানে একটা বলে রাখার প্রয়োজন, ইউনুস কিন্তু এই যে প্রফেসর ইউনুস কিন্তু বাংলাদেশের সবচেয়ে রিচেস্ট ম্যান। বাংলাদেশের রিচেস্ট ম্যান কিন্তু সে সবচেয়ে বেশি। কিভাবে আমি বলি, সে বাংলাদেশের সবচেয়ে বড় লিস্টেড কোম্পানি, যার মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি, যেই কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স বেড়ে যায়, হ্যাঁ সেটা হচ্ছে জিপি, হ্যাঁ গ্রামীণ ফোন। এই গ্রামীণ ফোনের 2-3 জন শেয়ার হোল্ডার, একজন হচ্ছেন টেলিনর,
মেজরিটি শেয়ার হোল্ডার অ্যাবাউট 70%। 10% হচ্ছে জনগণ, সেটা লিস্টেড হিসেবে যেহেতু সেখানে লিস্ট করা, আর বাকি শেয়ার কিন্তু ইউনুসের একা। আপনি দেখুন বাংলাদেশের সবচেয়ে বড়, এবং সেই শেয়ারটাকে সে ধারণ করতো একটা টেলিকম ট্রাস্ট তৈরি করেছে, গ্রামীণ টেলিকম ট্রাস্ট, ট্যাক্স না দেওয়ার জন্য। সে বলছে যে সেই টেলিকম ট্রাস্টে সেই ডিভিডেন্ডের টাকা থেকে নাকি অন্যান্য খাতে বিনিয়োগ করে, তাই সে ট্যাক্স দেবে না। এবং তার কিন্তু প্রতি অর্থ বছরে বিশাল অঙ্কের ট্যাক্স তার প্রতি দায়িত্ব তৈরি হতো, অটোমেটিকলি তৈরি হতো, কারণ সে ডিভিডেন্ড গুলো পেত, মিলিয়নস অফ ডলার সে ডিভিডেন্ড গুলো পেয়েছে গ্রামীণ ফোনের সৃষ্টির পর থেকেই। সেই অর্থের একটা বিশাল অংশ সে বিদেশে পাচার করেছে, লবি ফি দিয়েছে, এবং বাংলাদেশে সুনির্দিষ্টভাবে নানান প্রতিষ্ঠানে, সেটা আমি যদি বলি সেনাবাহিনী, আমি যদি বলি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, বেসামরিক আমলাতন্ত্র, আমি যদি বলি বিচার বিভাগ, নানান জায়গাতে সে সেখানে বিনিয়োগ করেছে ইউনুস সেন্টারের মাধ্যমে। এবং যার ফলে সে এই যে একটা ভাইব তৈরি করা, এবং নানান এনজিওতে টাকাগুলো দিয়েছে, ফরেন এবং লোকাল। এর পাশাপাশি আমি বলবো যে হ্যাঁ, পশ্চিমা দেশগুলোর কিছু কিছু অংশ, কিছু কিছু মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ তার প্রতি ব্যাপক সহানুভূতি ছিল, সবাই ছিল এটা বলা যাবে না, কিন্তু ইউনুস সেগুলোকে আসলে তার যে পিআর যন্ত্র, পাবলিক রিলেশন যে এজেন্সি গুলো আছে তাদের মাধ্যমে তাদেরকে বাগে আনতো। তারা যে সরাসরি ইউনুসকে সহযোগিতা করেছে তা না, ডক্টর ইউনুস কিন্তু সেখানে এক ধরনের নেটওয়ার্কিং এর মাধ্যমে, ফ্রান্সে বলি, স্পেনে বলি, তারপরে যুক্তরাষ্ট্রে সেখানে সে একটা ভাইব তৈরি করে। আসলে কিন্তু এটা পুরোটাই হচ্ছে এক ধরনের একটা মিথ্যা একটা ফ্যাসাড। হ্যাঁ, এই মিথ্যা ফ্যাসাডটা দিয়ে সে এমন একটা ভাইব তৈরি করে যে সে তার মতন সৎ ব্যক্তি, তার মতন দরিদ্র ব্যক্তি, তার মতো দারিদ্রতা নিরসনকারী ব্যক্তি পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। তার মতন প্রতারক, তার মতন নৃশংস, তার মতন মেগালোমেনিয়াক পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। হ্যাঁ, এবং এই যে কোভিড গেল, মিলিয়নস অফ ডলার সে ডিভিডেন্ড পাওয়া ব্যক্তি তার গ্রামীণ টেলিকম ট্রাস্টকে একটা ব্যক্তিকে এক মুষ্টি চাল দিয়েছে কিনা সেটা আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের দর্শকদের সামনে। এই ব্যক্তি যে, এটা হচ্ছে জিন্নার আরেকটা রূপ ডক্টর ইউনুস। সে মোহাম্মদ আলী খান জিন্না যেমনি করে হুইস্কি ড্রিঙ্কিং, ওয়াইন ড্রিঙ্কিং, হ্যাম দিয়ে স্যান্ডউইচ খেয়ে সে আবার ইসলামী প্রজাতন্ত্র সৃষ্টি করেছে পাকিস্তান, ঠিক তেমনি করে এই ওয়াইনিং এবং ডাইনিং করা ইউনুস জীবনে কখনো তাকে দেখা যায় নাই কোনোদিন শুক্রবারে কোনো মসজিদে গিয়েছে, কোনোদিন কোনো ঈদের জামাতে গিয়েছে। সে আজকে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীদেরকে পুঁজি করে, তাদের পয়সা দিয়ে মাঠে নামিয়ে, হাতে অস্ত্র দিয়ে, এবং আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী বলি, অন্যান্য বাহিনীর একটা বিশাল অংশের প্রতি বিনিয়োগ করে আজকে রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে রেখেছে। এবং সে জানে এটা সাস্টেনেবল না। যেহেতু এটা সাস্টেনেবল না, সে চায় যে রাষ্ট্রের মূল যে ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিকটাকে সে পরিবর্তন করে দিতে। এই কারণে সে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এমন ভাবে মুক্তিযুদ্ধের প্রতি অপমানজনক মানসিকতা বীজ বপন করে দিয়েছে যে তারা এটাকে নিয়ে এখন ফান করতে শিখে গিয়েছে। তারা শিক্ষকদেরকে অপমান করাটাকে মনে করে এক ধরনের তাদের অধিকারের জায়গা। তারা বাবা মার সাথে বেয়াদবি করাটাকে মনে করছে একটা অধিকারের জায়গা। এইভাবে করে শহুরে মধ্যবিত্তের একটা বড় অংশকে তারা এমন ভাবে পরিচালিত করেছে যে তাদেরকে দিয়ে আজকে সকল অঘটন ঘটাচ্ছে। হ্যাঁ, তারা মানসিকভাবে একটা তাদের দাবি ছিল, মানে তাদের একটা ক্ষোভ ছিল। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা দেশে সরকারের প্রতি কিন্তু নানান ধরনের ক্ষোভ থাকে। শহুরে মধ্যবিত্ত শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা চাকরি প্রশ্নে, কর্মসংস্থানের প্রশ্নে, নানান বিষয়ে কিন্তু ক্ষোভ থাকে। কিন্তু সেটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়ে তাদের লাশের উপর দিয়ে, এই যে দেখবেন কিছুদিন আগে আমরা দেখেছি যে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেব, যিনি হোম অ্যাডভাইজার হিসেবে দায়িত্বে ছিলেন, তিনি পরিষ্কার করে বলছেন যে আপনার স্নাইপাররা হত্যা করছে লিডার্সদেরকে, এই যে আন্দোলনের লিডার্সদেরকে। তো প্রফেশনাল স্নাইপার তো বাংলাদেশ পুলিশ নিযুক্ত করেনি, প্রফেশনাল স্নাইপার তো সেনাবাহিনী নিযুক্ত করেনি। সেনাবাহিনী তো ঘোষণাই দিয়েছে তারা গুলি ছুড়বে না। তাহলে এই প্রফেশনাল স্নাইপার আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের কর্মীরা প্রফেশনাল স্নাইপার হিসেবে কাজ করার সেই ধরনের স্কিল, সেটা কি তারা রাখে? এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? তার মানে এগুলোকে কারা ডিপ্লয় করেছিল? এগুলোকে ইউনুস ভাড়ায় এনেছে সেনাবাহিনী থেকে এবং নানান বাহিনী থেকে। এর আগে যারা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে অর্থ দিয়ে, ইউনুসের শত শত কোটি টাকা ঢেলে তাদেরকে নিয়োগ করে সেখানে মধ্যে মানুষকে হত্যা করে। এবং এই শাখাওয়াত সাহেব নিজে বলছেন যে যেই শুটিং গুলো করছে একটা মাত্র গুলি, মাথা লক্ষ্য করে গুলিগুলো হয়েছে।
এইভাবে করে গুলি করা কোনো রাজনৈতিক দলের কোনো ক্যাডারের পক্ষে সম্ভব না। এই যে টার্গেটেড শুটিং, আমার রাজনৈতিক দলের কোনো কর্মীকে যদি আমি একটা অস্ত্র দেই, সে প্রথমেই মানে সেটা যদি ব্যবহার করতে হয় সে করবে ফাঁকা গুলি, এবং তাদের হাতে কিন্তু এই যে 7.62 মানে যে বোরের যে মানে অ্যামিনেশনের কথাগুলো বলেছে তাদের কাছে থাকে না, সম্ভব না তাদের কাছে থাকা। তারা ছড়া গুলি ব্যবহার করবে, বা তারা কোথাও পটকা ফোটাবে বা বাজি ফোটাবে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা এইভাবে করে কিন্তু তাদের আন্দোলন সংগ্রামগুলো করে। তারা কিন্তু ট্রেন কিলার্স নয়। এখানে ট্রেন কিলার যে ধর্ম ব্যবসায়ীরা, বিশেষ করে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, তাদের মন গড়া যে খুতবা এবং তাদের মন গড়া সারমনস যেটা সেটা দেয়। পৃথিবীর কোন দেশে যেখানে মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশিরভাগ দেশে, একমাত্র অল্প কিছু আফগানিস্তান বা যে সমস্ত দেশে রাষ্ট্র আসলে নেই, হ্যাঁ, মানে ফেইল্ড স্টেট ব্যতীত, আপনি যদি মালয়েশিয়া দেখেন, ইন্দোনেশিয়া দেখেন, বা পাকিস্তানের কথা আমি বলছি না, সৌদি আরব দেখেন, কোথাও আনরেগুলেটেড মস্ক ইজ নট অ্যালাউড। কারণ একটা মস্ক মানে হচ্ছে সেটা পাবলিক কংগ্রেগেশনের জায়গা। সেইখানে কি শেখানো হবে, সেখানে কি বলা হবে, সেটার উপরে যদি রাষ্ট্রের নিয়ন্ত্রণ না থাকে তাহলে তো সমাজে কোনো স্থিতিশীলতা থাকবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটাই ছিল লক্ষ্য, যে রেগুলেটেড ম্যানারে আমি আমাদের যে ধর্মীয় কার্যক্রমগুলো হবে এবং একটা পরিবেশ পাবে নামাজের জন্য। একটা ভাঙাচোরা ঘর দেখিয়ে বছরের পর বছর শুধু চাঁদা তুলতে থাকবে নামাজিদের কাছ থেকে মসজিদ নির্মাণের নাম করে, আর সেটা দিয়ে তাদের ব্যবসা চালিয়ে যাওয়া, নিজের পকেটে টাকা ঢোকানো, কোনো অডিট হয় না। যে আপনি জানেন যে আমাদের দেশে যে মসজিদ কমিটি নিয়ে যে ঝগড়া, যে মামলা, আপনি তো মানে উচ্চ আদালতে দেখেছেন, আমি করেছি মামলা কেন সেটাকে তারা একটা উপার্জনের মানে ক্ষেত্র হিসেবে তৈরি করছে। সেটাকে বন্ধ করার জন্য কিন্তু মডেল মসজিদ। কিন্তু যেটা হয়েছে যে আমার সিস্টেমের মধ্যেই সেই ধরনের আদর্শ বিরোধী ব্যক্তিরা ঢুকে যাওয়ার কারণে রেগুলেশনটা সম্ভব হয়নি। মালয়েশিয়াতে কোনো মসজিদে একজন ইমাম সাহেব রাষ্ট্র কর্তৃক প্রেরিত খুতবার দাড়ি কমা ফুল স্টপ যদি সে না বলে, তাকে গ্রেফতার হতে হয়। কারণ সে এর মাধ্যমে জঙ্গিবাদ তারা আপনার মানে প্রচার করতে পারে, এই শঙ্কায় রাষ্ট্র তাদেরকে অ্যারেস্ট করে। এবং আপনি দেখবেন কিছুদিন আগে যে সমস্ত বাংলাদেশি শ্রমিক ভাইদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হলো, সেখানে জঙ্গিবাদ চর্চা, আইএস কে অর্থ দেওয়ার কথার কারণে তাদেরকে এই সরকার বলছে সেখানে তারা কোনো জঙ্গিবাদে অংশগ্রহণ করেন। একটা দেশ ইনভেস্টিগেট করে, হ্যাঁ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাদের 55% কিন্তু মুসলমান, তো সুতরাং তারা ইসলামোফোবিক হওয়ার কথা নয়, তাই না? তারা ইনভেস্টিগেট করে বলছে সুনির্দিষ্টভাবে এই 34 জন ব্যক্তি আইএস কে টাকা পাঠাতো, নির্বাচিত সরকার উৎখাতের জন্য আমাদের এখানে বসে পয়সা তুলতো, এবং তারা জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে। এদেরকে যখন দেশে আনা হলো, তারা সবাই সাধু, তারা সবাই হচ্ছেন মানে ইমাম সাহেব। হ্যাঁ, তো এই যে একটা অরাজকতা ধর্মীয় জগতে আমাদের সৃষ্টি হয়েছে। আপনি দেখবেন যে আমাদের ঢাকা শহরে, রাজধানীতে শুক্রবার আমাদের সরকার থাকাকালীন অবস্থায় যেই ধরনের খুতবাগুলো দেয়া হয়েছে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করার জন্য, ক্ষুব্ধ করার জন্য, উত্তেজিত করার জন্য, সেগুলো তো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু মডেল মসজিদ, যে রাষ্ট্রে একটা মসজিদ থাকবে, উদ্দেশ্যটা কিন্তু সেটা ভালো ছিল, কিন্তু